ওয়েলকাম টু এবিসিডি গাইড ইউটিউব চ্যানেল। আজকে আমি দশম শ্রেণীর 2024-এর পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থী 2024 সালে দশম শ্রেণীতে পড়বে তাদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা, অর্থাৎ যে পরীক্ষাটি মার্চ মাসের শেষে এবং এপ্রিল মাসের প্রথমে হবে, সেই পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ নদী, হিমবাহ ও বায়ুর কাজ, এই অধ্যায়টি থেকে 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের দেব। এই 3টি প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে, এটা 100% গ্যারেন্টি। তবে প্রথম যে প্রশ্নটি আমি দেব, অর্থাৎ এই যে প্রশ্নটা আমি দেব, এই প্রশ্নটি তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, এটা তোমরা ধরে নিতে পারো। যদি এই প্রশ্নটি না আসে তাহলে পরের 2টি প্রশ্নের মধ্যে আসতে পারে, এটাই সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে প্রথমটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে অনেক সময় তোমরা এই দুটি প্রশ্নও কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো। তবে এর বাইরেও তোমাদের আরো একটি ভিডিওর মাধ্যমেই আরো 3টি প্রশ্নের অতিরিক্ত 3টি প্রশ্নের উত্তর সাজেশন এবং তার উত্তর আমি তোমাদের দিয়ে দেব। তবে এই প্রশ্ন যে এই ভিডিওতে যে প্রশ্ন 3টা আমি দিচ্ছি, এই প্রশ্নই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বাকি যে ভিডিও 3টি প্রশ্ন আমি দেব, সেই 3টি প্রশ্ন তোমরা করে রাখতে পারো যদি তবে যদি আজকের বিষয় শুরু করি। প্রথম যে প্রশ্নটি আছে আমাদের, সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। এটি 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে তোমাদের আসতে পারে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এখানে কিন্তু তোমাদের ভূমিরূপগুলো অনেকগুলো আছে। নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গঠিত হয়, যেমন জলপ্রপাত, ক্যানিয়ন, খরস্রোত, গিরিখাত, এরকম অনেক তোমাদের প্রপাত কূপ, এরকম অনেক ভূমিরূপ তোমাদের সৃষ্টি হয়। এর মধ্যে তোমাদের কিন্তু 3টি ভূমিরূপের বর্ণনা এবং তার চিত্র তোমাদের কিন্তু চেয়েছে। আমি কিন্তু এই নিচে যে উত্তরটা করে দিয়েছি, তাতে কিন্তু মাত্র 3টি ভূমিরূপই তোমাদের আমি দিয়ে উত্তরটা করেছি। তাহলে উত্তরের মধ্যে প্রথমে যে একটু সূচনা তোমাদের দিতে হবে, সেই জন্য হচ্ছে কি, ঊর্ধ্ব বা পার্বত্য প্রবাহে ভূমির ঢাল প্রচন্ড বেশি ও বন্ধুর থাকে বলে এখানে নদীর প্রধান কাজ হয় কাজ। পাশাপাশি এখানে বহন কার্যও চলতে থাকে। নদীর নদীর এই ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপ গঠিত গড়ে ওঠে, সেগুলি হলো, এগুলো কিন্তু ভূমিরূপগুলো আর আলাদা করে আমি দেইনি, সরাসরি তার ব্যাখ্যা সহ তোমাদের চিত্র দিয়ে দিয়েছি। তাহলে প্রথম যেটা হচ্ছে দিয়েছি, সেটা হচ্ছে গিরিখাত। এইভাবে তোমরা লিখবে এবং পয়েন্ট করার পর সেই পয়েন্টের তলায় তোমরা অবশ্যই দাগ দেবে। নদীর ক্ষয়কার্যের একটি উদাহরণ হলো গিরিখাত। উচ্চ পার্বত্যাঞ্চলে ভূমির ঢাল খুব বেশি থাকে বলে নদীর প্রবল বেগে নিচে নামতে থাকে এবং ক্ষয় ক্ষমতা ও অধিক হয়। এই সময় নদী প্রবল স্রোতের আঘাতে অধিক নিম্নক্ষয় ও সামান্য পার্শ্বক্ষয় দ্বারা নদী উপত্যকা ক্রমশ সংকীর্ণ গভীর হয় এবং ইংরেজি ভি অক্ষরের মতো গভীর খাতের সৃষ্টি হয়। একেই গিরিখাত, যার অপর নাম হচ্ছে গিরিশঙ্কর বলে। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র গতিপথে অনেক গিরিখাত দেখা যায়। তোমার এই যে চিত্রটি, এই উত্তরটা লেখার পর তোমাদেরকে এই চিত্রটি অবশ্যই তোমাদেরকে এঁকে দিতে হবে, অর্থাৎ আঁকতে হবে এবং এই অংশগুলো তোমাদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে। এই যে উত্তরটা আমি দিচ্ছি, এই উত্তর কিন্তু কোনো বই সম্পূর্ণ হুবহু মানে বই থেকে বা সহায়িকা বই থেকে নেওয়া নয়। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমার নিজস্ব ভাবনা চিন্তার মাধ্যমে বেশ কয়েকটি বইকে মিক্স করে তৈরি করা হয়েছে। এই প্রশ্ন উত্তর লেখার পর আমি আশা করব যে তোমরা যথেষ্ট বেশি নম্বর পেতে এই প্রশ্ন এই উত্তরগুলো তোমাদের সাহায্য করবে। তোমরা নিজেরাও বিভিন্ন বইয়ের সঙ্গে সেটা মিলিয়ে দেখে নিতে পারো যে
আমি যে কথাটা বলছি সেটা কতদূর সত্য। তবে কোনো না কোনো বিভিন্ন বই থেকে যেহেতু নেওয়া হয়েছে, সুতরাং তোমাদের কিন্তু কিছু একটা অংশ থাকতেই পারে, কিন্তু হুবহু কোনো বই থেকে নেওয়া হয়নি। ঠিক আছে, এরপরে হচ্ছে ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলে নদী যখন নরম শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন বৃষ্টিপাতের অভাবে উপত্যকার দুই পাশে ভূমি ক্ষয়প্রাকৃত কম হয়। কিন্তু কিন্তু নিচের শিলাস্তর কোমল হওয়ায় নিচের অংশে ভূমিক্ষয় বেশি হয়। ফলে নদীগুলি আরো গভীর ও সংকীর্ণ উপত্যকার সৃষ্টি করে। এই ইংরেজি আয়ক্ষরের মতো গভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। এটি উত্তর লেখার পর এই যে চিত্রটি আছে, তোমাদেরকে এই চিত্রটি আঁকতে হবে এবং এঁকে তোমাদেরকে বিভিন্ন অংশ তোমাদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে। এই চিত্রটা একটু ছোট করে দিতে হবে, তোমাদের দেখতে অসুবিধা হবে। হ্যাঁ, এই যে চিত্রটা তোমাদের দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, এরপরে হচ্ছে জলপ্রপাত। উচ্চ প্রবাহের নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর উপর নিচে আড়াআড়ি ভাবে বা অনুভূমিকভাবে থাকলে কোমল শিলাস্তর বেশি ক্ষয় হয়। যখন কঠিন শিলাস্তর উপরে এবং কোমল শিলাস্তর অনেক নিচে অবস্থান করে, তখন উপরে থেকে নদীর জলধারা প্রবল বেগে নিচে পড়তে থাকে। ফলে জলপ্রপাত সৃষ্টি হয়। সেন্ট লরেন্স নদীর নয়াগ্রা জলপ্রপাত একটি বিখ্যাত জলপ্রপাত। ভারতের সরাবতী নদীর যোগ কাবেরী নদীর শিবসমুদ্রম বিখ্যাত জলপ্রপাত। এই যে অংশটা আছে, যেটা আমি আলাদা কালার করে দিয়েছি, এই অংশটুকু তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ শর্ট প্রশ্নের জন্য তোমাদের এটি কাজে লাগবে। এই অংশটুকু লেখার পরে, জলপ্রপাতের এই অংশটুকু লেখার পরে তোমাদেরকে এই চিত্রটি তোমাদেরকে কিন্তু আঁকতে হবে এবং তার অংশগুলোকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে। এই চিত্রটা। এরপরে আমরা আসবো দ্বিতীয় প্রশ্ন। তবে এই প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের বললাম, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ সচিত্র বর্ণনা দাও। এই প্রশ্নটা আবার ঘুরে আসতে পারে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অন্তত তিনটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। উত্তর: উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের প্রধান কাজ হলো ক্ষয় ও বহন। হিমবাহের ক্ষয়কার্যের ফলে উঁচু পার্বত্য অঞ্চলে নানা ধরনের ভূমিরূপ দেখতে হয়। ভূমিরূপগুলি হলো, এখানে কিন্তু তোমাদের অনেকগুলো ভূমিরূপ আছে, তার মধ্যে কিন্তু মাত্র তিনটি ভূমিরূপ তোমাদের চেয়েছে, তাই তিনটি রূপ তোমাদেরকে বর্ণনা দিতে হবে এবং চিত্র দিতে হবে। প্রথম যে পয়েন্টটি আমি দিয়েছি তোমাদের, সেটা সার্ক, অর্থাৎ ভূমিরূপটি যেটা দিয়েছি সেটা হচ্ছে সার্ক বা কড়ি। পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে উচ্চ পর্বত গাত্রে হাতল লাগানো ডেক চেয়ারের বা চামচের গর্তের মতো আকৃতির যে ক্ষয়জাত উপত্যকা সৃষ্টি হয়, তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়ি এবং ফ্রান্সের সার্ক বলা হয়। এই কড়ি বা সার্কে তিনটি অংশ দেখা যায়, সেগুলো হলো উপরের খাড়া দেওয়াল, মাঝের গর্ত ও প্রান্তদেশ। হিমবাহ গলা জল কড়িতে জমে কড়ি সৃষ্টি করে, জমিতে জমে কড়ি সৃষ্টি করে। হিমালয় পার্বত্য অঞ্চলে এরূপ কড়ি বা সার্ক লক্ষ্য করা যায়। এই অংশটুকু লেখার পর, অর্থাৎ কড়ির এই অংশটা লেখার পরে তোমাদের কিন্তু এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটা এঁকে তার অংশগুলোকে তোমাদেরকে এই কড়িটা তোমাদেরকে চিহ্নিত করে দিতে হবে। এখানে বিমান চড়ার এরিটি বা এই হিমদ্রোণী চিহ্নিত করার কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে শুধু সার্ক চিহ্নিত করলেই হয়ে যাবে। এরপরে
নম্বর পয়েন্ট যেটা হচ্ছে বা ভূমিরূপ 2 নম্বর, সেটা হচ্ছে রোয়াসে মতানি। একে ইংরেজিতে রসে মর্টিন বলা হয়, মর্টিন। পার্বত্যাঞ্চলে হিমবাহের গতিপথে কোনো উঁচু ঢিবির মতো প্রস্তরখণ্ড বা শিলাস্তূপ অবস্থান করলে হিমবাহের প্রবাহের দিকে অবঘর্ষ প্রক্রিয়ায় প্রস্তরখণ্ড বা শিলাস্তূপটি মসৃণ ও উল্টো দিকে উৎপাটন জনিত ক্ষয়ের ফলে অমসৃণ ঢালযুক্ত ও খাড়া ঢালযুক্ত হয়। একে বলা হয় রসে মতানি। এই অংশটি লেখার পর তোমাদেরকে যে নিচের এই চিত্রটি আছে, এই চিত্রটি তোমাদের কিন্তু এঁকে দিতে হবে এবং তার বিভিন্ন অংশকে তোমাদের কিন্তু চিহ্নিত করতে হবে। এখানে কিন্তু কোনো অংশ বাদ দেওয়া যাবে না। তোমাদের কিন্তু এই যে অমসৃণ অংশ আছে, অবকর্ষ ও অমসৃণ অংশ আছে, মসৃণ অংশ আছে, হিমবাহের প্রবাহের দিক আছে, এই সমস্ত অংশ কিন্তু চিহ্নিত করতে হবে। চিত্রটা অবশ্য আঁকা খুব সোজা। এরপরে আসবো ৩ নম্বর পয়েন্ট, অর্থাৎ ৩ নম্বর মানে ভূমিরূপ, সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। হিমবাহের ক্ষয়কার্যের ফলে প্রধান হিমবাহ উপত্যকাটি গভীর ও ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলি অগভীর হয়। পরবর্তীকালে হিমবাহ গলে গেলে বা সরে গেলে ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলি মূল উপত্যকায় খাড়া দেওয়ালের উপর অবস্থান করে। উপত্যকাগুলিকে দেখে মনে হয় যেন সেগুলি প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলছে। এই ধরনের ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলিকে ঝুলন্ত উপত্যকা বলা হয়। এই ঝুলন্ত উপত্যকার অংশটি লেখার পর তোমাদেরকে এই ঝুলন্ত উপত্যকার এই যে চিত্রটি তোমাদের দেওয়া আছে, এই চিত্রটি তোমাদের কিন্তু এঁকে তার বিভিন্ন অংশ তোমাদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে। এই চিত্রটি এঁকে তার বিভিন্ন অংশ তোমাদের কিন্তু চিহ্নিত করতে হবে। এই অ্যারেটি তোমাদেরকে চিহ্নিত করার কোনো প্রয়োজন নাই। এরপরে আসবো ৩ নম্বর যে প্রশ্ন, এই প্রশ্নটি আসবো। তার আগে তোমাদেরকে এ সম্বন্ধে আরো একটি কথা তোমাদেরকে বলে রাখছি। এর আগে যে ২ টি প্রশ্নের মাধ্যমে আমি ৬ টি ভূমিরূপ তোমাদের দেখিয়েছি। এই ৬ টি ভূমিরূপ কিন্তু আমি আরো ভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় পড়তে পারি। সেটা হচ্ছে যদি পরীক্ষায় ছোট প্রশ্ন ২.৫ নাম্বার বা ২ নাম্বারের প্রশ্ন পড়ে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে। যেমন এখানে যদি পড়া হয় ঝুলন্ত উপত্যকা কি? ঝুলন্ত উপত্যকা সম্বন্ধে লিখো। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুবই পড়ে। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করতে পারবে। তার সঙ্গে সঙ্গে ঝুলন্ত উপত্যকা কোথায় দেখা যায় সেটাও কিন্তু তোমরা করতে পারবে। এরকম অন্যান্য যে পয়েন্ট গুলো আমি দিয়েছি সেগুলোও কিন্তু তোমরা কিন্তু করতে পারবে। সে সমস্ত উত্তর দেওয়ার দেওয়ার জন্য বা সেই প্রশ্ন এবং উত্তর দেওয়ার জন্য আমি পরে আরো খুব তাড়াতাড়ি ২-১ টা ভিডিওর মাধ্যমে সমস্ত এই চ্যাপ্টারের সমস্ত ছোট প্রশ্নের এবং ১ নম্বরের প্রশ্নগুলোর উত্তর তোমাদের আমি দিয়ে দেব। তোমরা যদি সেগুলো প্রয়োজন যদি হয় তোমাদের, তাহলে সে অবশ্যই ভিডিওটিকে তোমরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এরপরে আমরা আসবো ৩ নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি হচ্ছে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা উদাহরণ সহ আলোচনা করো। এটি কিন্তু ৫ নম্বরের প্রশ্ন, বারবার বলছি। বাবা, সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের ৩ টি প্রভাব আলোচনা করো। সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। এখানে কিন্তু লক্ষ্য করছো তোমরা যে এখানে কিন্তু একবারই শুধু একটা স্কুলে দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু আমার কোনো নিজস্ব লেখা নয়। এই প্রশ্নগুলো বিভিন্ন স্কুলের মাস্টারমশাইরা বিভিন্ন পরীক্ষায় সিলেক্ট করে রেখেছে। অর্থাৎ বিভিন্ন স্কুলের মাস্টারমশাইরা তাদের পরীক্ষায় সিলেক্ট করেছিল বা করেছিল পরীক্ষায়। সেই প্রশ্নগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমাদের প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়। এখানে একটি প্রশ্নতে বলেছে ৩ টি প্রভাব উল্লেখ করো। বাকিতে কিন্তু তোমাদের কিন্তু ৩ টি বলে কোনো উল্লেখ নাই। এখানে প্রভাব সুন্দরবনকে প্রভাবিত করে উদাহরণ সহ আলোচনা করো, এটাই কিন্তু বলেছে। সুতরাং আমি কিন্তু উত্তর করার সময় কিন্তু শুধু ৩ টি পয়েন্ট তোমাদের দেইনি। তোমরা যদি ৩ টি পয়েন্টই পরীক্ষায় পড়ে তাহলে কিন্তু ৩ টি পয়েন্টই তোমরা শুধু লিখবে আর বাকি লেখার কোনো প্রয়োজন নাই। আমি কিন্তু বেশি অনেকগুলো পয়েন্টই তোমাদের দিয়ে দিয়েছি যা দরকারি পয়েন্ট। এখন উত্তরগুলো শুরু করছি আমরা। উত্তর: বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনের আয়তন, ফুল, গাছ, পাখি, উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য
এবং জনবসতির উপর গভীর প্রভাব বিস্তার করেছে। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির প্রভাব। এই অংশটা পয়েন্ট করার পর তোমরা অবশ্যই নিম্নলিখিত করবে। এর বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ বা হিমবাহ গলনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বিজ্ঞানীদের পরিমাপ অনুযায়ী 1913 সাল থেকে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি ঘটেছে 2.9 মিলিমিটার। ঊনবিংশ শতাব্দীতে বৃদ্ধির এই হার আরো বেশি হওয়ার আশঙ্কা আছে। ফলে 75% ম্যানগ্রোভ বনভূমি ধ্বংস সহ বহু চর ডুবে যাবে। উদাহরণ, এর প্রমাণস্বরূপ ভারতের সুন্দরবনের লোহাচড়া, নিউ মুর, বেডফোর্ড সম্পূর্ণ জলে নিশ্চিহ্ন হওয়ার মুখে। তাই এদের ভ্যানিসিং আইল্যান্ড বলা হয়। তাই এদেরকে ভ্যানিসিং আইল্যান্ড বলা হয়। এই সম্বন্ধে তোমাদের বলে রাখছি, যদি তোমাদের পরীক্ষাতে পড়ে যে একটি ভ্যানিসিং আইল্যান্ডের উদাহরণ দাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই 3টি চরের মধ্যে যেকোনো একটি বা দুটি উল্লেখ করতে পারো। এরপরে আমাদের আসবো 2 নম্বর পয়েন্ট, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্র জলপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্র বিপন্নতার মুখে। এর পরের প্রশ্ন যেটা আছে, পয়েন্ট আছে, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি। সুন্দরবন একটি ঘূর্ণিপাত অধ্যুষিত অঞ্চল। এখানে প্রায় ঘূর্ণিপাতের আগমন ঘটে। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে 1951 থেকে 2010 সালের সময় সীমার মধ্যে সুন্দরবনের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের গুলির তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ফলে এখানকার ব্যাপক সংখ্যক উদ্ভিদ, প্রাণী, জনবসতি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে পয়েন্ট অর্থাৎ 4 নম্বর পয়েন্টটা হচ্ছে বন্যা সৃষ্টি। সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির কারণে জোয়ার জলের সীমানা বদল ঘটেছে। জোয়ারের জলের সীমানা বদল ঘটেছে। 300 বৎসর আগে নদীয়ার নবদ্বীপের 16 কিমি নিম্নবাহ পর্যন্ত জোয়ারে প্রবেশ করত। বর্তমানে তা 25 কিমি আরো উত্তরে সরে গেছে। তাছাড়া মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত এখানকার নদী, নালা, খাল, বিল প্রভৃতিতে জলস্ফীতির ফলে বন্যা সৃষ্টি হয়। এখানে প্রচুর ক্ষয়ক্ষতি করছে। তারপরের পয়েন্ট হচ্ছে 5 নম্বর পয়েন্ট, সমুদ্র জলের লবণতা বৃদ্ধি। বিগত কয়েক দশক ধরে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে এখানকার সমুদ্র জলের লবণতা বৃদ্ধি পেয়েছে, যা ম্যানগ্রোভ অরণ্য, জলজ বাস্তুতন্ত্র ও কৃষির ব্যাপকভাবে ক্ষতি করছে। তারপরে 6 নম্বর পয়েন্ট, কৃষি জমি ধ্বংস। সুন্দরবনের দক্ষিণ প্রান্তের ভূভাগ জলে তলিয়ে যাওয়ার ফলে বহু কৃষি জমি বিলুপ্ত হচ্ছে। এছাড়া তীব্র বন্যা, ঘূর্ণিঝড়, জোয়ারের উচ্চতা বৃদ্ধি, মাটির লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার ফলে কৃষি জমির পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। নবীন পরিগঠিত উর্বর হওয়ার সত্ত্বেও লবণাক্ততার কারণে অনুর্বর কৃষি অযোগ্য ভূমিতে পরিণত হচ্ছে, কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এর পরের পয়েন্ট অর্থাৎ 7 নম্বর পয়েন্ট হচ্ছে বদ্বীপ নিমজ্জন। সমীক্ষা অনুযায়ী যেভাবে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি হচ্ছে, এর ধারা অব্যাহত থাকলে 2050 সালে সুন্দরবনের 17% জলে নিমজ্জিত হবে। উদাহরণ, ঘোড়ামারার মোট আয়তন 1975 সালে ছিল 8.51 বর্গ কিমি। বর্তমানে তারা 4.43 বর্গ কিমিতে পরিণত হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা আগামী দশকে এই
সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছ কি 60টি পয়েন্ট তোমাদের দিয়েছি। আবার তোমাদের বলছি, তোমাদের প্রশ্নেতে যদি ৩টি বা ৪টি পয়েন্ট চাই, তাহলে ৩টি বা ৪টি পয়েন্টই তোমাদের কিন্তু উত্তর লিখবে। আর যদি তোমাদের সেই পয়েন্টগুলো এরকম প্রশ্ন থাকে আবার যে সুন্দরবনের জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো, এখানে কিন্তু কোনো কটি পয়েন্ট লিখতে হবে তার যদি উল্লেখ না থাকে, প্রভাব কটি লিখতে হবে তার উল্লেখ না থাকে, তাহলে মোটামুটি তোমরা, আমি 60টি পয়েন্ট দিয়েছি, তোমরা 5-6টি পয়েন্ট অবশ্যই তোমরা লিখে দেবে। এখানেই আমার আজকের যে 3টি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া সেটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি তোমাদের এটাই বলবো যে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক করবে। যদি তোমাদের পরবর্তী ভিডিওগুলো প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমি বিভিন্ন ১ম এবং নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমি নিয়মিত দিতে থাকবো। তাছাড়া তোমাদের অঙ্কের বিভিন্ন অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো অধ্যায় ধরে, ধরে খুঁটিয়ে, খুঁটিয়ে তোমাদের বোঝানো হচ্ছে। অবশ্যই তোমরা যদি ভালোভাবে ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের কিন্তু বিনা টিউশনি সম্পূর্ণভাবেই তোমরা কিন্তু অঙ্ক শিখতে পারবে। এটা আমি আশা করি। যদি তোমাদের সেগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আবার আমার এই চ্যানেলে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।